সুপারস্টার রজনীকান্ত এবং ডিরেক্টর লোকেশ কানাগরাজের বহুল প্রতীক্ষিত মুভি কুলি দ্য পাওয়ার হাউস অবশেষে রিলিজ হয়ে গেল। এই মুভিটা নিয়ে অনেক আগে থেকেই প্রচুর হাইপ ছিল। তো চলো আমরাও দেখে নেই মুভিটা আসলে কেমন হয়েছে। মুভির প্রথমে আমরা একজন আন্ডার কভার অফিসারের থেকে জানতে পারি সাইমন নামের একজন গ্যাংস্টার একটা বন্দর চালাচ্ছে, যাতে অনেক ধরনের ইলিগাল কাজ হয়। বিশেষ করে এক ধরনের লাক্সারি ঘড়ি ইলিগালি ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়, যেগুলো গোল্ড আর ডায়মন্ডের চাইতেও দামি। এই বন্দরে অনেকজন কুলি কন্টেইনার লোড করা এবং জিনিসপত্র নামানোর কাজ করে। যখন নতুন কোনো কুলি বন্দরে কাজ করতে আসে, তখন তাদের মেডিকেল চেক করা হয়, কিন্তু কেন করা হয় তার কারণ এখনো অজানা। আর দয়াল নামের একজন এখানে সবকিছু দেখাশোনা করে। এই বন্দরে কি চলছে সেটা জানার জন্য প্রশাসনের অর্ডারে কয়েকজন অফিসার আন্ডারকভার হয়ে কুলি হিসেবে কাজ করছে। যখনই এমন কোনো আন্ডারকভার অফিসার ধরা পড়ে, তখন দয়াল তাদেরকে ব্রুটালভাবে হত্যা করে। তবে ৮ বছর আগে ডিপার্টমেন্ট থেকে একজনকে আন্ডারকভার হিসেবে এই বন্দরে পাঠানো হয়েছিল। সেই অফিসার প্রথম কিছু ইনফরমেশন দিলেও পরবর্তীতে তার ব্যাপারে আর কিছু জানা যায়নি। ধারণা করা হয় সেই অফিসার সাইমনের রাতেই মারা গেছে। এরপর সে আন্ডারকভার অফিসার বলে সাইমনের পিছনে আরও বড় কারো হাত আছে, তবে তার সম্পর্কে ইনফরমেশন পেতে হলে রেস্ট্রিক্টেড এরিয়ায় যেতে হবে। গত ১.৫ বছরে সে এতটুকুই জানতে পেরেছে। এরপর সেই অফিসার বলে সে এবার বাড়ি ফিরে যেতে চায়। তখন অন্য অফিসার তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু এর পরপরই দয়াল কোনোভাবে জেনে যায় এই কুলি হচ্ছে একজন ইনফর্মার। জানতে পেরে দয়াল প্রথমে তার ফ্যামিলি মেম্বারদেরকে হত্যা করে ফেলে, এরপর তাকেও হত্যা করে ফেলে। এরপর দয়াল ঘোষণা করে বলে এখানে এই ইনফর্মারের মতো আরও একজন ইনফর্মার আছে। যদি কেউ সেই ইনফর্মারকে ধুইয়ে দিতে পারে, তাহলে ২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর আমরা পরিচিত হই দেবরাজ নামের একজনের সাথে। দেবরাজ একটা ম্যানশন চালায়। সেখানে স্টুডেন্টের জন্য ভাড়া অনেক কম রাখা হয়, তবে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। দেবরাজ নিজে ৩০ বছর ধরে ড্রিঙ্কস করে না, তাই ম্যানশনে যারা থাকে তাদের সবার জন্য ড্রিঙ্কস করা নিষিদ্ধ। এরপর দেবরাজ মানে দেবার কাছে খবর আসে তার বন্ধু রাজশেখর হার্ট অ্যাটাক করে মারা গেছে। রাজশেখরের সাথে দেবার অনেক ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কোনো কারণে দেবার সাথে রাজশেখরের বহু বছর কথা হয় না। রাজশেখরের মৃত্যুর খবর পেয়ে দেবা রাজশেখরের বাড়িতে যায়। দেবাকে দেখে রাজশেখরের বড় মেয়ে প্রীতি দেবাকে রাজশেখরকে দেখতে না দিয়ে চলে যেতে বলে। প্রীতি কোনো কারণে দেবাকে একেবারেই পছন্দ করে না, তবে দেবা বাইরে গিয়ে তার বন্ধুর জন্য শোক পালন করে। যখন রাজশেখরের শেষকৃত্য করা হচ্ছিল, তখন একজন লোক কাঁদতে কাঁদতে এসে বলে এভাবেই তো তারা কতজনকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিয়েছিল। এই কথা শুনে দেবা বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে। রাজশেখরের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, এর পিছনে বড় কিছু আছে। দেবা রাজশেখরের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। জানতে পারে রাজশেখর ৫ বছর আগেই তার কাছ থেকে রিজাইন করেছিল। এরপর সে কোথায় গেছে, কি কাজ করেছে সেই ব্যাপারে কারো জানা নেই। দেবা রাজশেখরের অরিজিনাল পোস্টমর্টেম রিপোর্ট জোগাড় করে। প্রীতির কাছে যে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়, তাতে বলা হয় রাজশেখর ন্যাচারালভাবে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু দেবা অরিজিনাল পোস্টমর্টেম রিপোর্ট দেখিয়ে বলে কেউ একজন রাজশেখরের বুকে অনেকগুলো আঘাত করেছিল, যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে। অর্থাৎ রাজশেখরকে কেউ হত্যা করেছে, আর সেই হত্যাকারী প্রীতি এবং তার বোনদের উপরও হামলা করতে পারে। তাই দেবা বলে সে এখন থেকে প্রীতিকে প্রোটেকশন দিবে। তবে প্রীতি বলে তার বাবাকে যদি কেউ হত্যাও করে থাকে, তবে তারা বদলা নিতে চায় না। কারোর সাথে লড়াই করার মতো ক্ষমতা তাদের নেই। বদলা নিতে গেলে তাদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দেবা বলে রাজশেখর হয়তো প্রীতির বাবা হতে পারে, কিন্তু সে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু, বদলা তো সে নিবেই। এরপর দেবা সেই লোকের কাছে যায় যে সেদিন রাজশেখরের শেষকৃত্যের সময় বলেছিল তারা এমন অনেককে জ্বালিয়েছিল। দেবা তাকে রাজশেখরের ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটা ছিল নেশাগ্রস্ত। সে বলে রাজশেখর দেবার ব্যাপারে মাঝে মাঝে কথা বলতো। এরপর সে দেবাকে একটা রুমে নিয়ে গিয়ে একটা চেয়ার দেখিয়ে বলে রাজশেখর গত ৫ বছর ধরে এই চেয়ারটা তৈরি করার জন্য কাজ করেছিল। রাজশেখর তার ৩ মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিল, যার কারণে তার অনেক টাকার প্রয়োজন ছিল। তাই সে রিস্ক নিয়ে কোম্পানিতে রিসার্চের কাজ ছেড়ে এমন একটা চেয়ার বানানোর কাজ শুরু করে, যার মাধ্যমে হাই ভোল্টেজের শক দিয়ে যে কোনো পশুর দেহ পুড়িয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়লায় পরিণত করে ডিসপোজ করা যাবে। অনেক সময় কাজ করার পর ফাইনালি চেয়ারের কাজ সম্পন্ন হয়। মূলত এটা একটা মোবাইল ক্রিমেটর, যার মাধ্যমে হাই ভোল্টেজে ৩০ সেকেন্ডে একটা বডিকে কয়লা বানিয়ে দেওয়া যায়। তবে গভর্নমেন্টের কাছে শো করার পর বলা হয় এই চেয়ার মৃত লাশকে সহজে পুড়িয়ে পরিবেশকে রক্ষা করে, ঠিক আছে, কিন্তু যদি খারাপ কারো হাতে এই চেয়ার পড়ে যায় তাহলে অনেক ক্ষতি হবে। অর্থাৎ সরকার রাজশেখরের এই প্রজেক্ট বাতিল করে দেয়। এর ফলে রাজশেখর টাকার অভাবে পড়ে যায়। তখন রাজশেখরের জীবনে সাইমনের এন্ট্রি হয়। আমরা সাইমনের একটা ঘটনা জানতে পারি। সাইমন সিন্ডিকেটের বাইরে গিয়ে নতুন একটা বিজনেস শুরু করে দেয়। এতে সে প্রচুর পরিমাণে টাকা কামাতে শুরু করে, কিন্তু এর ফলে সাইমনের অনেক শত্রু তৈরি হয়ে যায়।
সাইমনের শত্রুরা জানার চেষ্টা করে সাইমন কিসের বিজনেস করছে, কিন্তু জানতে না পেরে তারা সাইমনকে হত্যা করার চেষ্টা করে। তখন সাইমনের লোকেরা এক রাতেই হামলাকারী 22 জনকে হত্যা করে ফেলে। কিন্তু আসল সমস্যা হয় লাশ গুম করা নিয়ে। এতগুলো লাশ অল্প সময়ের মধ্যে ডিসপোজ করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তখন সাইমন রাজশেখরের চেয়ারের ব্যাপারে জানতে পারে, যার মাধ্যমে 30 সেকেন্ডে একটা বডিকে ডিসপোজ করা সম্ভব। সাইমন সাথে সাথে রাজশেখরের বাড়িতে চলে আসে। রাজশেখরের পরিবারকে হত্যার হুমকি দিয়ে সেই চেয়ার তৈরি করার জন্য বলে। বাধ্য হয়ে রাজশেখর আবারও বডি ডিসপোজ করার চেয়ারটা তৈরি করে সাইমনের আনা লাশগুলোকে ডিসপোজ করে দেয়। বিনিময়ে সাইমন রাজশেখরকে অনেক টাকা দেয় আর এখন থেকে তার হয়ে কাজ করতে বলে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য রাজশেখর এরপর থেকে সাইমনের হয়ে বডি ডিসপোজের কাজ করতে শুরু করে। এরপর কাহিনী আবারও বর্তমান সময়ে চলে আসে। যেহেতু এখন রাজশেখর বেঁচে নেই, তাই নতুন নতুন বডিগুলো ডিসপোজ করা কঠিন হয়ে যাচ্ছে। ঠিকভাবে বডি ডিসপোজ না করতে পারলে পুলিশের কাছে ধরা পড়ে যেতে পারে। তখন দয়ালের মনে পড়ে রাজশেখরের সাথে তার বড় মেয়ে প্রীতি ছিল। হয়তো প্রীতি রাজশেখরের চেয়ার চালু করতে পারবে। তাই দয়াল প্রীতিকে তুলে আনার জন্য লোক পাঠায়। এদিকে দেবা রাজশেখরের পার্টনারের থেকে জানতে পারে সাইমনের লোকেরা জানে যে প্রীতি চেয়ার অপারেট করতে পারে। দেবা বুঝে যায় সাইমনের লোকেরা প্রীতিকে ধরার জন্য অ্যাটাক করবে। আর ঠিক এমনটাই হয়। দয়ালের পাঠানো লোকেরা হোস্টেলে প্রীতিকে ধরে নেওয়ার জন্য আসে। তবে দেবাও সেখানে সঠিক সময়ে পৌঁছে যায়। দেবা গুন্ডাগুলোকে কিছুক্ষণ মারার পর জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। একজন বলে দয়াল তাদেরকে প্রীতিকে তুলে নেওয়ার জন্য পাঠিয়েছে। রাজশেখরের জায়গায় এখন প্রীতিকে দিয়ে চেয়ার অপারেট করানো হবে। এটা শুনে কিছু না জানার ভান করে দেবা বলে সে নিজেও রাজশেখরের সাথে চেয়ার তৈরি করার কাজ করেছে। সে জানে কিভাবে চেয়ার অপারেট করতে হয়। প্রীতির সাথে সে নিজেও যাবে। কথা মতোই দেবা প্রীতিকে নিয়ে দয়ালের সাথে দেখা করতে যায়। দেবা দয়ালকে বলে সে রাজশেখরের সাথে চেয়ার নিয়ে রিসার্চের কাজ করেছিল। এখন রাজশেখরের মৃত্যুর পর সে এবং রাজশেখরের মেয়েরা টাকার অভাবে পড়েছে। দয়াল না ডাকলেও তারা নিজেরাই দয়ালের কাছে কাজের জন্য আসতো। দয়ালের উপর বডি ডিসপোজ করার অনেক চাপ থাকায় দয়ালও রাজি হয়ে যায়। দয়াল দেবা আর প্রীতিকে একটা বডি ডিসপোজ করার জন্য নিয়ে যায়। তখন প্রীতি দেবাকে বলে সে এর আগে মাত্র 2বার এখানে এসেছে। এরপর প্রীতি কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে চেয়ার চালু করতে সক্ষম হয়। কয়েক সেকেন্ডে বডি ডিসপোজ হয়ে যায়। দয়াল এটা দেখে খুশি হয়ে যায়। এরপর থেকে দেবা আর প্রীতি এখানে নিয়মিত কাজ করতে শুরু করে। বিনিময়ে অনেক টাকাও পায়। আর দেবা এর মাঝে রাজশেখরের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। এর মাঝেই দয়ালের কাছে খবর আসে ঋষি নামের একজন গতকালকে পুলিশের সাথে দেখা করেছে। মানে সে ইনফর্মার। তাকে মারার জন্য সাইমন নিজে বন্দরে আসছে। দয়াল ঋষি নামের সে লোকটাকে ধরে আটকে ফেলে। এর কিছু সময় পর সাইমন নিজে সেখানে আসে। দয়াল সাইমনকে বলে ঋষি নামের এই মেম্বার 8 বছর ধরে এখানে ইনফর্মার হিসেবে কাজ করছে। আর এমন একজন ইনফর্মারের কথাই আমরা প্রথম দিকে শুনেছিলাম, যে 8 বছর আগে আন্ডারকভার হিসেবে আসার পর আর কোনো খবর পাওয়া যায়নি। এটা জানতে পেরে সাইমন ঋষিকে সেখানে হত্যা করে ফেলে। এদিকে দেবা প্রীতিকে বলে প্রীতির এখানে থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে। যে কোনো সময় তাদের উপর আক্রমণ হতে পারে। এখন থেকে দেবা একা এখানে থেকে চেয়ার অপারেট করবে আর রাজশেখরের খুনের ব্যাপারে খোঁজ খবর নেবে। প্রীতি কাঁদতে কাঁদতে বলে তার বোনদের পড়ালেখার জন্য তার টাকার প্রয়োজন। এখানে আমরা জানতে পারি 30 বছর আগে রাজশেখরের বোনের সাথে দেবার বিয়ে হয়েছিল। তবে এর কিছু সময় পর গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে রাজশেখরের স্ত্রী আর বোন মানে দেবার স্ত্রী মারা গিয়েছিল। তখন প্রীতি দেবা আর রাজশেখরের বোনের একটা ছবি দেবাকে দেয়। ছবিটা দেখে দেবা অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর সাইমনের লোক কল করে প্রীতিকে নিয়ে বন্দরে আসতে বলে। সাইমনের অর্ডারের অবাধ্য হতে না পেরে দেবা প্রীতিকে নিয়ে সাইমনের সাথে দেখা করে। এখানেই সর্বপ্রথম দেবা আর সাইমনের দেখা হয়। সাইমন দেবাকে দেখে বলে তার মনে হচ্ছে সে আগে কোথাও দেবাকে দেখেছে। দেবা বলে তাদের আগে কখনোই দেখা হয়নি। এরপর সাইমন দেবাকে 2টা বডি ডিসপোজ করার জন্য বলে। দেবা দেখতে পায় এই 2টা বডির মধ্যে একটা হচ্ছে দয়াল। আসলে সাইমন তখন ঋষির সাথে দয়ালকেও মেরেছিল, কারণ সাইমন জেনে গেছে দয়ালই হচ্ছে আসল ইনফর্মার। মূলত 8 বছর আগে যে পুলিশকে বন্দরে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে দয়াল। সাইমন দয়ালকে মারতে মারতে বলে দয়াল মারা যাওয়ার আগে যে 2 কোটি পুরস্কার লেখা বোর্ডটা এনে দিতে পারবে সে 2 কোটি টাকা জিতে যাবে। কুলিদের মধ্যে একজন সে বোর্ডটার কাছে গিয়ে 2 কোটি টাকা জিতে যায়। এরপর সাইমন দেবাকে দয়ালের বডিটা কমিশনার অফিসের সামনে কবরস্থানে কবর দিয়ে দিতে বলে। এতে পুলিশরা সাইমনের সাথে গাদ্দারি করার শাস্তি কি বুঝতে পারবে, সাইমনকে ভয় পাবে। কথা মতো দেবা আর প্রীতি দয়ালের বডি নিয়ে কমিশনার অফিসের কবরস্থানের উদ্দেশ্যে যেতে শুরু করে। দেবা বলে দয়ালকে সাইমন নিজের লোক দিয়েও কবর দিতে পারত, কিন্তু এই কাজটা তাদেরকে দিয়ে করানোর পিছনে অবশ্যই কোনো প্ল্যান আছে। এদিকে সাইমন পার্টি করে আর অন্যদিকে দেবা আর প্রীতি কবর খুঁড়ে দয়ালকে কবর দেয়।
কিন্তু কবর দেওয়ার পর হঠাৎ করেই কবর থেকে দয়াল হাত বের করে দেয়। দেবা দয়ালকে টেনে বের করলে দেখা যায় দয়াল আসলে এখনো মারা যায়নি। প্রীতি বলে এটা খুব রেয়ারলি ঘটে। মাঝে মাঝে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ায় মনে হয় মানুষ মারা গেছে, কিন্তু কিছু সময় পর হঠাৎ হার্টবিট ফিরে আসে। দয়ালও এভাবেই বেঁচে গেছে। দেবা সাইমনের একজন লোককে কল করে জানায় দয়াল এখনো মারা যায়নি। সে বলে দয়ালের কাছে কোটি কোটি টাকার মাল আছে, সে আসা পর্যন্ত যেন দয়ালকে জীবিত রাখে, তাহলে দেবাকেও ভাগ দিবে। এদিকে দয়াল কান্নাকাটি করে বলে সে একজন পুলিশ অফিসার, তার 2টা বাচ্চা আছে, তাকে যেন হত্যা না করে, সে অনেক দূরে কোথাও চলে যাবে। প্রীতি ইমোশনাল হয়ে দয়ালকে ছেড়ে দিতে বলে। প্রীতি বলে গাড়িতে যে বডিটা আছে সেটা এখানে কবর দিয়ে দিবে, তাহলে আর সাইমন কিছুই জানতে পারবে না। এমন সময় সাইমনও কোনোভাবে জেনে যায় দয়াল বেঁচে আছে। সাইমন দেবাকে কল করে বলে দেবা যদি দয়ালকে মেরে ফেলে তাহলে সে দেবার জন্য অনেক কিছু করবে। এরপর সাইমনের সে লোক যে বলেছিল দয়ালকে বাঁচিয়ে রাখতে, কারণ দয়ালের কাছে অনেক টাকা আছে, সে আসলে দেবা বলে এখানে পাশে কমিশনার অফিস। দয়াল অনেক চিৎকার করছিল, তাই সে দয়ালকে মেরে কবর দিয়ে দিয়েছে। এই কথা শুনে সে দেবার উপর অনেক রেগে যায়। এরপর দেবা সাইমনের সাথে দেখা করতে যায়। সাইমন বলে সে জানে দেবা এখানে টাকার জন্য চেয়ার অপারেট করতে আসেনি, দেবা এসেছে রাজশেখরের খুনিকে খুঁজতে। দয়ালকে মারলে সে দেবাকে অনেক কিছু দিবে বলেছিল, আর সেই কথা মতোই সাইমন দেবাকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেবা দেখতে পায় মূলত দয়ালই রাজশেখরের বুকে ঘুষি মারতে মারতে রাজশেখরকে মেরে ফেলেছিল। তবে মারা যাওয়ার আগে রাজশেখর দয়ালের কানে কানে কিছু বলেছিল। দেবার এখন জানা দরকার রাজশেখর সেই সময় কি বলেছিল। দেবা সেখানে থাকা অন্যান্য কুলিদেরকে জিজ্ঞেস করে তারা জানে কিনা রাজশেখর মারা যাওয়ার আগে কি বলেছিল। সাইমন বলে এটা একমাত্র দয়ালই জানতো, যে এখন আর জীবিত নেই। তখনই দেবার কাছে একটা কল আসে, আর আমরা জানতে পারি দেবা আসলে দয়ালকে মারেনি। দয়ালের কান্নাকাটি দেখে দেবা আর প্রীতি দয়ালকে একটা ট্রেনে উঠিয়ে দিয়েছিল। দেবার মানা করার পরেও প্রীতি দয়ালকে সেফলি নামিয়ে দেওয়ার জন্য তার সাথে থেকে গিয়েছিল। এখন দয়াল কল করে তার আসল রূপ দেখায়। আসলে দয়াল তখন বাঁচার জন্য অসহায় নাটক করেছিল। সে বলে প্রীতি এখন তার কাছে বন্দী, তাই সে যা বলবে দেবাকে তাই করতে হবে। দেবা জিজ্ঞেস করে মারা যাওয়ার আগে রাজশেখর কি বলেছিল। দয়াল কোনো কিছু না ভেবেই বলে দেয় মারা যাওয়ার আগে রাজশেখর বলেছিল পাওয়ার হাউস। এটা শোনার সাথে সাথেই দেবা কল কেটে দেয়, আর আমরা 30 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তখন দেবা পাওয়ার হাউস ব্র্যান্ডের মদ খেত। দেবা তখন কুলিদের ইউনিয়ন লিডার ছিল। কুলিদের অধিকার আদায়ের জন্য লড়াই করাই তার প্রতিদিনের কাজ ছিল। তখন রাজশেখর দেবাকে বলেছিল দেবা এখন একা না, তার বোন এখন দেবার স্ত্রী। যদি তার বোনের সাথে থাকতে চায় তাহলে ড্রিঙ্কস করা বন্ধ করতে হবে, আর তাকে প্রমিস করতে বলে যেন দেবা আর কখনো ড্রিঙ্কস না করে। সেদিন দেবা রাজশেখরকে প্রমিস করেছিল, যার কারণে 30 বছর ধরে সে ড্রিঙ্কস করে না। রাজশেখর মারা যাওয়ার আগে পাওয়ার হাউস বলে গিয়েছিল, তার মানে দেবাকে এখন তার আগের রূপে ফিরে আসতে হবে। 30 বছর পর দেবা আবারও ড্রিঙ্কস করে। এর মাঝে সাইমনের সেই লোক দেবাকে বলে সে জানে দয়াল বেঁচে আছে, সে সাইমনকে সব বলে দিবে। তখন সাইমনের সামনেই দেবা সেই লোকটাকে মারতে মারতে বলে দয়াল বেঁচে আছে জানার পর এই লোক দয়ালকে বাঁচিয়ে রাখতে বলেছিল। সাইমন বলে সে এটা জানে, এর শাস্তি সে নিজে হাতে দিবে। তবে দেবা নিজে তাকে সাইমনের সামনেই হত্যা করে ফেলে। সাইমনের তখন আবারও একটু ঝড়ক মনে পড়ে, সে দেবাকে আগে কোথাও দেখেছে। এরপর দয়াল প্রীতিকে বলে সে কেন আর কিভাবে তার বাবাকে হত্যা করেছিল। মূলত রাজশেখর কাজ করতে গিয়ে কিছু ইনফরমেশন খুঁজে পেয়েছিল, তখন দয়াল রাজশেখরকে হাতে নাতে ধরে ফেলেছিল। এরপর দয়ালের কথা মতো দেবা একজনের থেকে একটা টাকার ব্যাগ নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড লকারে যায়, যেখানে দয়াল অনেক পরিমাণে গোল্ড আর টাকা লুকিয়ে রেখেছে। ব্যাগ রেখে দেবা আবারও বের হয়ে আসে। এরপর দয়াল দেবাকে কিছু ডকুমেন্ট উদ্ধার করে এনে দিতে বলে। কথা মতো দেবা সেই ফাইল উদ্ধার করতে আসে, কিন্তু দেবা সাইমনের ছেলে আর্জুনের কাছে ধরা পড়ে যায়। তবে আর্জুন আসলে বুঝতে পারে না দেবা এখানে কেন এসেছে, সেই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। এখন আর্জুনের ব্যাপারে আমাদের জেনে নেওয়া দরকার। সাইমন একজন গ্যাংস্টার হলেও আর্জুন এসব পছন্দ করে না। সে একজন কাস্টম অফিসার, যদিও সে তার বাবা সাইমনের কাছে জড়াতে চায়নি। তবে সাইমনের কথায় অবাধ্য না হতে পেরে সে কাস্টম অফিসার হওয়ার সুবিধা নিয়ে আইনি সমস্যাগুলো সমাধান করে দেয়। আর্জুন এখানে কাজ করা একটা মেয়ে কল্যাণীকে পছন্দ করে। সে তার বাবাকে নিজে এই ব্যাপারে বলতে পারছে না, তাই দেবার মাধ্যমে তার বাবাকে বলতে চাচ্ছে। এই কারণেই সে দেবার সাথে কথা বলতে চাচ্ছে। দেবা আর্জুনের সাথে পরে কথা বলবে জানিয়ে দয়ালের কথা মতো একটা আস্তানায় যায়। সেখানে গিয়ে দেখতে পায় সাইমনের কয়েকজন লোক সেই লোকটাকে আটকে রেখেছে, যে 2 কোটি টাকা জিতেছিল। তারা দেবাকে দেখে বলে তারা এই লোকটাকে সাইমনের সামনে ইনফর্মার বলবে, আর এর কাছে থাকা 2 কোটি টাকা নিজেরা ভাগাভাগি করে নিবে। দেবাও তাদের কথায় রাজি হয়ে যায়। যখনই তারা এখান থেকে বের হয়ে যাবে তখন একজন বলে ওঠে এখানে ঢোকার পাসওয়ার্ড তো শুধু তারা জানে, তাহলে দেবা এখানে কিভাবে আসলো? তার মানে নিশ্চয়ই কেউ দেবাকে এখানে পাঠিয়েছে। এরপর তারা দেবার উপর অ্যাটাক করে দেয়। দেবার সাথে তাদের অনেকক্ষণ ফাইট হয়।
এক এক করে দেবা সবাইকে মেরে ফেলে। এরপর সেই লোকের কাছে গিয়ে তার কাছে থাকা ডকুমেন্টসগুলো নিয়ে নেয়। দয়াল এই ডকুমেন্টসগুলো উদ্ধার করার জন্য বলেছিল। তখন সেই লোকটা জানায় সে নিজেও একজন পুলিশ অফিসার, সে একজন ইনফর্মার হয়ে কাজ করছে, আর এগুলো কোনো সাধারণ ডকুমেন্টস না। এই বন্দরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ তো শুধুই শো অফের জন্য করা হয়। এর বাইরে এখানে আরও অনেক ইলিগাল কাজ করা হয়। এখানে হার্ট ট্রাফিকিং করা হয়। অনেক ক্ষমতাশালী ফরেনাররা এসে এখান থেকে হার্ট কিনে নিয়ে যায়, আর এই হার্ট বাহির থেকে আনা হয় না। আমরা প্রথম দিকে জেনেছিলাম এখানে যারা কুলি হিসেবে কাজ করতে আসে তাদের একটা মেডিকেল টেস্ট করানো হয়। মূলত এই কুলিদের থেকে যাদের সাথে বাইরের চাহিদা ম্যাচ করে তাকে হত্যা করে হার্ট খুলে বিক্রি করা হয়। এরপর দেবা ডকুমেন্টসে দেখতে পায় 2 দিন পর একটা হার্ট সেল করা হবে, আর সেই হার্ট প্রীতির সাথে ম্যাচ করেছে, অর্থাৎ 2 দিন পর প্রীতিকে হত্যা করা হবে। দেবা দয়ালের কথা মতো ডকুমেন্টসগুলো নিয়ে দয়ালের সিক্রেট লকারে রেখে আসে। এরপর নিজের লোক দিয়ে খবর নিয়ে জানতে পারে দয়ালের আসল নাম ছিল দিলীপ। সে একজন কনস্টেবল ছিল। 8 বছর আগে দিলীপকে বন্দরে সিক্রেট মিশনে পাঠিয়েছিল। সেখানে গিয়ে সে নিজের নাম দিয়েছে দয়াল। এরপর দয়াল দেবাকে কথা বলার বাহানা দিয়ে সাইমনের ছেলে আর্জুনকে গাড়িতে তুলে নিতে বলে। কথা মতো দেবা আর্জুনকে গাড়িতে তুলে নেয়। আর্জুনও তেমন কিছু না ভেবেই কল্যাণীর ব্যাপারে দেবার সাথে কথা বলার জন্য গাড়িতে উঠে যায়। তখন দয়াল দেবাকে আর্জুনকে হত্যা করে ফেলতে বলে। দেবা বলে এই গ্যাংয়ে একমাত্র আর্জুনই ভালো ছেলে, সে আর্জুনকে হত্যা করতে পারবে না। তখন দয়াল প্রীতিকে হত্যা করে ফেলার ভয় দেখায়। তবে দেবা আর্জুনকে হত্যা না করে কল্যাণীর সাথে পালিয়ে যেতে বলে। কল্যাণীও সেখানেই ছিল। এদিকে দূর থেকে সাইমনের একজন লোক দেবা আর আর্জুনকে ফলো করছিল। সে সাইমনকে জানিয়ে দেয় আর্জুন দেবাকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে। কিন্তু সাইমন আর্জুনকে কল করলে আর্জুন বলে সে তার বন্ধুর পার্টিতে এসেছে। এরপর আর্জুন কল্যাণীর সাথে দেখা করে। এই ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে দয়াল মেসেজ দিয়ে বলে দেবা একটা বড় ভুল করেছে। কিন্তু দেবা বুঝতে পারে না দয়াল কিভাবে জানতে পারলো সে আর্জুনকে হত্যা করেনি। পরদিন দয়াল প্রীতিকে একটা উঁচু বিল্ডিংয়ে কিনারায় গিয়ে দেবাকে ভিডিও কল করে বলে দেবা তার কথা মতো আর্জুনকে হত্যা করেনি, তাই সে প্রীতিকে হত্যা করে ফেলবে। তখন দেবা প্রীতিকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকে। কিন্তু এরপরই দেবা হাসতে হাসতে দয়ালের আসল নাম দিলীপ এবং তার সকল ডিটেলস বলে দেয়। এটা শুনে দয়াল ভয় পেয়ে প্রীতিকে ভিতরে টেনে নেয়। এরপর দেবা দয়ালের সিক্রেট ভল্টে গিয়ে দেখতে বলে। দয়ালের লোক সেখানে গিয়ে দেখতে পায় দয়ালের সকল টাকা আর গোল্ড গায়েব হয়ে গেছে। দয়াল প্রীতির ছোট 2 বোনকে আটকে রেখেছিল, কিন্তু দেবা তার লোক দিয়ে প্রীতির বোনদেরকে উদ্ধার করে ম্যানশনে এনে রেখেছে। এরপর দেবা বলে সে আর্জুনকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দয়াল মেসেজ করে বলেছে আর্জুনকে ছেড়ে দিয়ে ভুল করেছে। আর্জুন তো অবশ্যই দয়ালকে এই কথা জানাবে না। আর্জুন বাদে সেখানে একজনই ছিল, সে ছিল কল্যাণী। এরপর দেখা যায় দেবা কল্যাণীকে আটকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রেখেছে। আসলে এই কল্যাণী হলো দয়ালের স্ত্রী। এরপর প্রীতি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য দয়ালকে কুকুরের চেন পরিয়ে দেয় আর একটা থাপ্পড় মেরে বিল্ডিং থেকে বের হয়ে আসে। আর দেবার লোক প্রীতিকে উদ্ধার করে গাড়িতে তুলে নেয়। এদিকে ম্যানশন থেকে খবর আসে 10 জন গুন্ডা টাইপ লোক ম্যানশনে রুম ভাড়া নিতে এসেছে। দেবা তাদেরকে রুম দিতে বলে নিজে ম্যানশনে যাওয়ার জন্য রওনা দেয়। তখন রাজশেখরের নেশাগ্রস্ত সেই বন্ধু দেবাকে বলে রাজশেখর বলেছিল যদি কেউ দেবার ল্যান্ডলাইনে কল করে দেবার কুলি নাম্বার 5821 বলে তাহলে সে দেবার সন্তান। দেবা এটা শুনে অবাক হয়ে যায়, কারণ সে এত বছর ধরে জানতোই না তার কোনো সন্তান আছে। সাইমনের হয়ে কাজ করার সময় রাজশেখর কয়েকবার দেবাকে এই কথা বলার জন্য গিয়েছিল, কিন্তু সে কোনো কিছু ভেবে আর বলেনি। এরপর দেবা ম্যানশনে চলে যায়। এদিকে আর্জুন কল্যাণীকে জিজ্ঞেস করে তার সাথে এমন ছলনা কেন করেছে। কল্যাণী কাঁদতে কাঁদতে বলে তার সাথে দয়ালের কোনো সম্পর্ক নেই। দয়াল তার বাবা মাকে মেরে ফেলার হুমকি দিয়ে এই কাজ করতে বাধ্য করেছে। আর্জুন ইমোশনাল হয়ে কল্যাণীর বাঁধন খুলে দিয়ে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে বলে, কিন্তু তখনই কল্যাণী আর্জুনের উপর আক্রমণ করে দেয়। রিভিল হয় যে কল্যাণী নিজেও একজন পুলিশ অফিসার। সে আর দয়াল একসাথে ট্রেনিং করেছিল। যখন দয়ালকে আন্ডারকভার করে বন্দরে পাঠানো হয়েছিল তখন কল্যাণী আর দয়াল প্ল্যান করে ইলিগাল কাজ করা শুরু করেছিল। সবাইকে হারিয়ে দেওয়ার পর কল্যাণী দয়ালকে কল করে দ্রুত প্রীতিকে ধরতে যেতে বলে। প্রীতি এখনো বেশি দূরে যেতে পারেনি। দয়াল বাইক নিয়ে দ্রুত প্রীতিকে ধরার জন্য চলে যায়, আর কল্যাণী চেয়ার চালু করে রাজশেখরের বন্ধুকে পুড়িয়ে মেরে ফেলে। এরপর সাইমনের কাছে খবর আসে আর্জুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে পাগলের মতো আর্জুনকে খুঁজতে শুরু করে। একদিকে দয়াল প্রীতির গাড়ি খুঁজে বের করে প্রীতিকে ধরার জন্য আক্রমণ করে, আর অন্যদিকে দেবা ম্যানশনে ফিরে যায়। দেবা প্রীতির ছোট 2 বোনকে জিজ্ঞেস করে তারা রাজশেখরের সন্তান কিনা। দেবা শিওর হতে চাইছিল এদের মধ্যে কেউ তার নিজের সন্তান কিনা। ততক্ষণে ম্যানশনে আসা গুন্ডারা তাদেরকে ঘিরে ধরে। দেবার সাথে সেই গুন্ডাদের ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ তাদের মধ্যে ফাইট চলে।
আর অন্যদিকে দয়াল প্রীতিকে পিছু করতে করতে একটা ট্রেনের মধ্যে আটকে ফেলে। তখন দেবার ল্যান্ডলাইনে একটা কল আসে। দেবা ফোন রিসিভ করলে প্রীতি বলে এটা কুলি নাম্বার 5821 কিনা, কারণ তার বাবা বলেছিল সে যদি কখনো বিপদে পড়ে তাহলে যেন এই নাম্বারে কল করে। দেবা বুঝতে পারে প্রীতি হচ্ছে তার নিজের মেয়ে, যাকে রাজশেখর নিজের মেয়ের মতো বড় করেছে। দেবা তার লোকেদেরকে দ্রুত গিয়ে প্রীতিকে উদ্ধার করে আনতে বলে। আর ট্রেনের মধ্যে থাকা দেবার একজন লোক নিজের জীবনের পরোয়া না করে দয়ালকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কল্যাণী তখন সেই ট্রেনেই ছিল। কল্যাণী দয়ালকে কল করে একটা গাড়ির নাম্বার দিয়ে সেই গাড়িতে গিয়ে উঠতে বলে। সেই গাড়িতে আর্জুন আছে। কথা মতো দয়াল সেই গাড়িতে গিয়ে ওঠে। এরপর দয়াল সাইমনকে কল করে। দয়াল বলে সে ইনফর্মার হলেও দেবা তার থেকেও বেশি উপরে, সে দেবার কাছে বাধ্য। সে যদি দেবার কথা না শুনে তাহলে দেবা তার স্ত্রীকে মেরে ফেলবে। এটা বলে দয়াল আর্জুনকে মেরে ফেলে। আর সাইমনকে বলে এটা সে দেবার অর্ডারে করেছে। দেবার একটা মেয়ে আছে যে এখন ট্রেনে আছে, তাকে ধরতে পারলে দেবাকেও ধরতে পারবে। ছেলের মৃত্যুতে সাইমন প্রচন্ড রেগে যায়, কিন্তু সে শহরের বাইরে থাকায় কিছুই করতে পারেনি। সাইমন দ্রুত শহরে আসার জন্য প্লেনে উঠে যায়। এদিকে দেবা যখন আহত হয়ে যায় তখন রিভিল হয় এই ম্যানশনে থাকা সবাই একসময় কুলি ছিল। তখন কালী নামের একজন কুলির এন্ট্রি হয়। কালী, দেবা আর অন্য কুলিরা মিলে সবগুলো গুন্ডাকে মেরে ফেলে। এদিকে কল্যাণী এসে প্রীতিকে বলে তাকে দেবা ম্যানশনে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। কল্যাণী প্রীতিকে নিয়ে গাড়িতে ওঠার পর সাইমনের লোকেরা প্রীতি আর কল্যাণী দুইজনকেই ধরে সাইমনের কাছে নিয়ে যায়। সাইমন কল্যাণীকে দয়ালকে কল করতে বলে। দয়ালকে কল করার পর সাইমন ভিডিও কলে দয়ালের সামনেই কল্যাণীকে হত্যা করে ফেলে। এর কিছু সময় পর দেবা সেখানে এসে পৌঁছায়। সাইমন বলে সে দেবার ওপর বিশ্বাস করে দয়ালকে মারতে বলেছিল। দেবা যদি সেদিন দয়ালকে মেরে ফেলতো তাহলে এখন দয়ালের হাতে তার ছেলে আর্জুন মারা যেত না। তাই সে দেবার সামনেই প্রীতিকে হত্যা করে একই কষ্ট দিবে। তখন দেবা প্রীতিকে না মেরে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু সাইমন প্রীতিকে হার্ট বের করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলে আর দেবাকে তার ইতিহাস বলতে বলে। এরপর দেবা বলতে শুরু করে সে আগে একজন কুলি ছিল। কাজ করার জন্য ৩৫ বছর আগে সে তার দলবল নিয়ে একটা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানিতে জয়েন করেছিল। সেখানে একমাত্র রাজশেখরই ছিল যে কুলিদের দেখাশোনা করত। রাজশেখর তাকে নিজের সাথে রেখেছিল, এমনকি রাজশেখর তার বোনের সাথে দেবার বিয়ে দিয়েছিল। এরপর একদিন কোম্পানির মালিক তাদেরকে একটা কাজের জন্য বিদেশে পাঠিয়েছিল। তবে সেখানে পুলিশের রেড পড়ে তারা ধরা পড়ে গিয়েছিল। মূলত তাদেরকে দিয়ে যে বাক্সগুলো তোলা হয়েছিল সেগুলোতে ড্রাগস ছিল, যেটা তারা জানতো না। পুলিশের কাছে ধরা পড়ার পর কোম্পানির মালিক নিজে সরে গিয়ে কুলিদের উপর দোষ চাপিয়ে দিয়েছিল। এর ফলে বিদেশের নিয়ম অনুযায়ী দেবাসহ সকল কুলিদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়। তখন সেখানের একজন অফিসার বলেছিল যদি তাদের 400 জন কুলির মধ্যে অন্তত 100 জন নিজেদের উপর দায় নিয়ে জবানবন্দি দেয় তাহলে বাকিদেরকে বাঁচানোর চেষ্টা করা যাবে। তখন তাদের মধ্যে যাদের পরিবার নেই এমন 100 জন নিজেদের উপর দায় নিয়েছিল। দেবা নিজেও তার পরিবার ছেড়ে দিয়ে রাজশেখরকে ছেড়ে দিয়ে কুলিদের সাথে গিয়েছিল। কথা ছিল তাদেরকে শরণার্থী করে অন্য দেশে পাঠানো হবে, কিন্তু এরপর তারা জানতে পারে তাদেরকে মাঝ সমুদ্রে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। তখন লড়াই করে দেবা আর 20 জন কুলি বেঁচে ফিরেছিল। এরপর রিভিল হয় সেই কোম্পানির মালিক ছিল সাইমনের বাবা। আর সেদিন দেবরাজ মানে দেবা নিজে সাইমনের বাবাকে হত্যা করেছিল। সাইমন প্রথম থেকেই বলছিল সে দেবাকে কোথায় যেন দেখেছে, কারণ দেবা যখন সাইমনের বাবাকে হত্যা করেছিল তখন সাইমন নিজেও সেখানে ছিল, তবে সে ছোট ছিল। এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। অনেকক্ষণ ফাইট করার পর দেবা সাইমনকে নিজের কবজায় নিয়ে নেয়। দেবা বলে সে যদি সাইমনকে না মারে তাহলে তার কুলি ভাইদের প্রতি অন্যায় হবে। সাইমন বলে যদি সে তাকে হত্যা করে তাহলে দেবাকে মারার জন্য তার থেকেও বড় একজন আসবে। এদিকে দেবার কুলি ব্রাদার্স এসে প্রীতিকে উদ্ধার করে। এরপর দেবা সাইমনকে হত্যা করে ফেলে। সবকিছু শেষ করার পর তারা যখন বন্দর ছেড়ে চলে যাচ্ছিল তখন কিছু লোক এসে প্রীতি, দেবা আর তার লোকেদেরকে চোখ বেঁধে একটা মরুভূমিতে নিয়ে যায়। এবার সেখানে আরো একজনের এন্ট্রি হয় যে সাইমনের চাইতেও বেশি পাওয়ারফুল। আর এই ক্যারেক্টারে আমরা আমির খানকে দেখতে পাই। তার নাম হচ্ছে দাহা। দাহা এসে সাইমনের লোকেদেরকে গুলি করে মেরে ফেলে। এরপর দাহা তার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে দেবার সাথে এখন কি করবে। তার বাবা বলে সিন্ডিকেটের নিয়ম অনুযায়ী গাদ্দারের শিরচ্ছেদ করতে হবে। তখন দাহা একটা কাটানা নিয়ে দেবাকে হত্যা করার জন্য এগিয়ে যায়, কিন্তু মারার ঠিক আগে দেবার ফেস দেখে দাহার একটা ঘটনার কথা মনে পড়ে। আমরা দেখতে পাই দেবা আর তার কুলি ব্রাদার্সকে যখন সমুদ্রের মাঝখানে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তখন তারা বেঁচে ফিরে এসে কোম্পানির মালিককেই সবার সামনে হত্যা করেছিল। সেখানে ছোট সাইমন তার বাবার মৃত্যু নিজ চোখে দেখেছিল। একই সাথে সেখানে দাহা আর তার বাবাও ছিল। দাহার বাবা সিন্ডিকেটের একজন মেম্বার। দাহা সেখানে দেবাকে দেখে দেবার ফ্যান হয়ে গিয়েছিল। দেবাকে চিনতে পেরে দাহা দেবা আর দেবার লোকেদেরকে ছেড়ে দিতে বলে।
দাহা বলে সে যখন তার বাবার বিজনেস সামলানোর দায়িত্ব নিয়েছে তখন থেকে দেবা আর তার লোকেদেরকে খুঁজছে। সে দেবাকে তার রাইট হ্যান্ড বানাতে চায়। তখন দেবা দাহার বাবার কাছে গিয়ে বলে, যাই হয়ে যাক না কেন কুলিদের যেন কিছু না হয়। দাহার বাবা দেবার কথা মেনে নেয়। এরপর দাহার লোকেরা দয়ালকে তুলে আনে। দাহা দয়ালকে মারতে গেলে দেবা বলে দয়াল তার শিকার। এরপর দেবা গভীর একটা গর্ত খুঁড়ে দয়ালকে কবর দিয়ে দেয়। দাহা বলে, এত গভীর গর্তের কি দরকার ছিল? দেবা বলে, দয়াল আগেও একবার কবর খুঁড়ে বের হয়ে এসেছিল। দাহা বলে, বন্ধুর মৃত্যুর বদলা নিতে অনেক ভালো লাগে, কিন্তু সে তার বন্ধু সাইমনের মৃত্যুর বদলা নিবে না, কারণ তার কাছে বিজনেস আগে। এরপর সেখান থেকে বের হয়ে চলে যাওয়ার সময় প্রীতি দেবাকে জিজ্ঞেস করে দেবার কুলি নাম্বার কি ছিল। প্রীতি তার নিজের মেয়ে এটা জেনেও দেবা সেটা প্রীতি থেকে লুকিয়ে রাখে। দেবা প্রীতিকে বলে, যদি তারা কখনো বিপদে পড়ে তাহলে একটা কল করলেই সে হাজির হয়ে যাবে। এরপর প্রীতি আর তার বোনেরা বিদায় নিয়ে চলে যায়। মুভি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো কুলি দ্য পাওয়ার হাউস মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। এক্সপ্লেন ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরো এক্সপ্লেন দিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।